৭৫-এর নির্মম হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ অনেক আগে উন্নত রাষ্ট্রে পরিণত হতো, সংসদে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী। নিবন্ধনের ৮ দিনের মধ্যে নাম জারি, মন্ত্রিসভায় সিদ্ধান্ত, কমে আসবে মামলা জট। থাইল্যান্ডের ৭ কোম্পানির মালিক ক্যাসিনো সেলিম, ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ। আদালতে যাওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প, ফল মেনে নিতে মেলানিয়ার অনুরোধ, পরিকল্পনা গোছাচ্ছেন বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১-এর সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫-এর নির্মম হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ অনেক আগে উন্নত রাষ্ট্রে পরিণত হতো। সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতার স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে দেশ। এত কিছু কষ্ট করে যিনি স্বাধীনতা এনে দিলেন, সেই স্বাধীন দেশটাকে যখন তিনি গড়ে তুলছিলেন, মাত্র ৩.৫ বছর সময় পেয়েছেন। এই ৩.৫ বছরটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, রাস্তাঘাট, পুল, ব্রিজ সব কিছু তো করে দিয়েছিলেন। প্রায় ১৪০টা দেশের স্বীকৃতি আদায় করেন। ওই ৭২ সালে আমরা কমনওয়েলথের সদস্য পদ পাই, ৭৪ সালে আমরা জাতিসংঘের সদস্য পদ পাই, IMF-এর সদস্য আমরা হই ৭২ সালে, আন্তর্জাতিক OIC-র সদস্য পদ আমরা পাই ৭৪ সালে। ঠিক এইভাবে প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ আমরা পেয়ে যাই। এটা কেন পেয়েছিলাম? একটাই কারণে, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং তার দেশপ্রেম, দেশের জন্য তার যে আত্মত্যাগ, সেটা বিশ্ব স্বীকৃতি দিয়েছিল। সেই জন্য এত দ্রুত সময়ের মধ্যে আমরা এতগুলি স্বীকৃতি পাই এবং এতগুলি সুযোগ পাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 10ই জানুয়ারি ভাষণটা শুনে একথা মনে হচ্ছিল তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে, কিন্তু দেখা গেল উনি এত কষ্ট করে এসে এই যে তিনি যখন 25শে মার্চ যখন গণহত্যা শুরু করলো পাকিস্তানের হানাদার বাহিনী, 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে দিলেন। এরপর সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম, তাকে গ্রেপ্তার করে পাকিস্তান কারাগারে রাখা হলো। সেখানে তাকে কি খেতে দিত, কোথায় থাকতে দিত, কি অবস্থায় রাখতো, তিনি তো কোনোদিন তার কষ্টের কথা আমাদের বলেননি। আমরা জিজ্ঞেস করলেও আমাদের জানতে দেননি। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে বিশ্বের নিপীড়িত মানুষের জন্য প্রেরণা বলেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনের স্মারক বক্তৃতায় তিনি বলেন, যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। আজকের বাংলাদেশই তার প্রমাণ। এ সময় বঙ্গবন্ধুর কর্ম ও জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাষ্ট্রপতি। ক্ষণজন্মা এই মহাপুরুষ শৈশব থেকে ছিলেন অত্যন্ত মানবদর্দী, কিন্তু অধিকার আদায়ে আপোষহীন। মাত্র 14 বছর বয়সে ব্রিটিশ বিরোধী সভা সমাবেশে অংশ নেন তিনি। গরিব ছাত্রছাত্রীদের লেখাপড়া খরচ চালাতে গড়ে তোলেন মুসলিম সেবা সমিতি। 1938 সালে শেরে বাংলা একে ফজলুল হক ও হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং প্রথম পরিচয়ে তিনি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সোহরাওয়ার্দীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমেই রাজনীতিতে তার হাতেখড়ি। তারপর থেকে লেখাপড়া, রাজনীতি, জনসেবা যুগপৎভাবে চলতে থাকে। ভূমি নিবন্ধন ও নামজারি কার্যক্রমে সমন্বয় প্রতিষ্ঠার প্রস্তাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে নিবন্ধন সংক্রান্ত মোকদ্দমা কমে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রস্তাব অনুযায়ী নিবন্ধনের ৮ দিনের মধ্যে নামজারির বিধান রাখা হয়েছে বলে জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ভূমি নিবন্ধন ও নামজারি কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে অনুমোদিত প্রস্তাবের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, রেজিস্ট্রেশনের 8 দিনের মধ্যে জমির নামজারির বিধান রাখা হয়েছে প্রস্তাবে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে উনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে কিভাবে এই জমি রেজিস্ট্রেশন, মিউটেশন এগুলোকে আরও কমফোর্ট করা যায়, মানুষের যেন হয়রানি না হয়, মানুষকে যেন সময় এত না লাগে, কমপ্লেক্সিটির থেকে যেন বাঁচা যায়। এছাড়াও মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন 2020। একটা হলো রেজিস্ট্রেশনটা খুব ট্রান্সপারেন্ট হবে, 2 নম্বর মিউটেশন অটোমেটিক হয়ে যাবে, 3 নম্বর রেকর্ড অফ রাইট কারেকশন এটাও অটোমেটিক হবে। অ্যান্ড দিস উইল বি দ্য লায়াবিলিটি অফ দ্য এসিল্যান্ড যদি সে না করে। আগে কিন্তু বেঁচে যেত অনেক সময়, কারণ দলিল আসতো, নাই করতো না, অনেক ঝামেলা হয়তো, সে মিউটেশন করে রেখে দিত। বাংলাদেশে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক অফিস স্থাপনের তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এটা একেবারে যুগান্তকারী একটা সিদ্ধান্ত বলা যেতে পারে। এবং আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। থাইল্যান্ডের 7টি কোম্পানির মালিক ক্যাসিনো কারবারি সেলিম প্রধান, আর সেখানকার ব্যাংক হিসাবেও 20 কোটি টাকার লেনদেন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রেও ব্যাংক হিসাব আছে তার। লাস ভেগাস থেকে কিনেছেন ক্যাসিনো চিপস। সেলিমের মামলার তদন্তে নেমে এসব তথ্যই পেয়েছে দুদক। তবে তার 61 কোটি টাকার উৎস এখনও মেলেনি। এর সুরাহা হলেই দেওয়া হবে অভিযোগপত্র। এরই মধ্যে সেলিমের সব সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। 12 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের 27 অক্টোবর ক্যাসিনো কারবারি সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ওই মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। তথ্য অনুযায়ী শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডেও সম্পদ গড়েছেন ক্যাসিনো কারবারি সেলিম প্রধান। কেবল থাইল্যান্ডেই তার আছে 7টি কোম্পানি। ব্যাংকক ব্যাংক ও সায়েম কমার্শিয়াল ব্যাংকে 20 কোটি টাকা লেনদেনের তথ্যও মিলেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের জেপি মর্গান ব্যাংকেও আছে 2টি হিসাব। সেলিমের মোট ব্যাংক হিসাব অর্ধশত। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ক্যাসিনো খেলতেন সেলিম। দুদক বলছে সেলিমের 61 কোটি টাকার উৎস এখনও খুঁজে পাওয়া যায়নি। এর সুরাহা হলে শিগগিরই মামলার অভিযোগপত্র দেয়া হবে। সেলিম প্রধানের সকল সম্পদ জব্দ করা হয়েছে। থাইল্যান্ডে সেলিম প্রধানের গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারটেইনমেন্ট তথা হোম পাতায়া কোম্পানি লিমিটেড সহ 7টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে। ব্যাংকক ব্যাংক ও সায়েম কমার্শিয়াল ব্যাংক এর মাধ্যমে 20 কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য আমাদের কাছে রয়েছে। কত টাকা পাচার হয়েছে এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেয়া, তদন্ত রিপোর্ট সাবমিট করা এবং মামলা পরিচালনার এই পর্যায়ে বলা সমীচীন হবে না। টাকা উদ্ধারের ব্যাপারে আমেরিকা এবং থাইল্যান্ড সহ কয়েকটি দেশে MLAR এর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গত বছরের 30 সেপ্টেম্বর বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধান। পরে তাকে নিয়ে গুলশান অফিস ও বাসায় অভিযান চালায় র্যাব। গুলশান থানায় অর্থ পাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় কয়েক দফা সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব ও সিআইডি। দুর্নীতির মামলায় দুদকও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে তাকে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এবারে মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি। প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচনের ফলাফল মেনে নিতে অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা। তবে নিজের অবস্থানে এখনও অনড় তিনি। সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসেননি ট্রাম্প। অপরদিকে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের বেশ কিছু নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। সারা বিশ্ব জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলেও পরাজয় স্বীকার করে নেননি ট্রাম্প, বরং নির্বাচনে ভোট চুরির অভিযোগ এনেই চলেছেন। এখন পর্যন্ত ট্রাম্পের প্রচার শিবির বা হোয়াইট হাউস থেকে জো বাইডেনের সাথে শুভেচ্ছা জানিয়ে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে, বরং আইনি পথে নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি।
if you count the illegal votes. তবে নির্বাচনে পরাজয় মেনে নিতে ট্রাম্পকে অনুরোধ করেছেন তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তার জামাতা জ্যারেড কুশনার। এদিকে ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। নির্বাচিত হওয়ার আগে বিভিন্ন প্রচারণায় যোগ দিয়ে বাইডেন জানিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তির আওতায় আনবেন যুক্তরাষ্ট্রকে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই করোনা ভাইরাস মোকাবেলায় কাজ শুরু করবেন। মুসলিম দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি জাতিসংঘের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করবেন বলেও জানা গেছে। যেসব কিশোর তরুণ তাদের স্বপ্ন পূরণের জন্য অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের সে দেশে থাকার অনুমতি দেবেন বলেও জানিয়েছেন জো বাইডেন। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের নিয়মিত ব্রিফিংয়ে তিনি আশাবাদ জানান আগামীতেও দুই দেশের জনগণ ও সরকারের সম্পর্ক মাত্রা পাবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিশ্বাস ডেমোক্রেট সরকার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে অবদান রাখবে। শেষ সময়ের প্রচারণায় জমজমাট ঢাকা ১৮ আসনের উপনির্বাচন চলছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীদের ক্লান্তিহীন প্রচার। আওয়ামী লীগের প্রার্থী হাবিব আহসানের প্রতিশ্রুতি বিজয়ী হলে নির্বাচনী ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন। আর বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেনের অভিযোগ প্রচারে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকা ১৮ উপনির্বাচনের ভোট ১২ নভেম্বর। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রধান দুই দলের প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী হাবিব আহসান উত্তরা দক্ষিণখান এলাকায় প্রচারণা চালান। অংশ নেন দলের নেতাকর্মীরা। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ জানান হাবিব আহসান। রাস্তাঘাটের যে সমস্যা, পয় নিষ্কাশনের সমস্যা, ড্রেনেজের সমস্যা, এটা আমি আমার প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে, আমার এলাকার সম্মানিত ভোটারদের। আর মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত আমার মা বোনেরা যাতে নিরাপদ থাকতে পারে, আমি ইনশাল্লাহ সেই চেষ্টাই করব। উত্তরা ৯ নম্বর সেক্টরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। আমরা এই পর্যন্ত CACর কাছে অনেকবার কমপ্লেন করেছি, কোনো কমপ্লেনে শুরু হয় না। প্রশাসনের কাছে অনুমতি নিয়ে আমরা প্রোগ্রাম করি, সেখানে প্রোগ্রাম করতে দেয় না। আমরা যেখানে রিফ্লেক্ট ফেস্টুন লাগাই সেখানেও তারা সেগুলো ছিঁড়ে ফেলে। উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ভোটাররা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। হতদারিদ্র্যের হার ১০% নিচে নামিয়ে এনে ঢাকাকে বাংলাদেশের প্রথম দারিদ্র্যমুক্ত নগর হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ঢাকার প্রান্তিক ও হতদারিদ্র্যের উন্নয়নে LIUPC প্রকল্পের অবহিতকরণ সভায় তিনি একথা বলেন। প্রকল্প বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প LIUPCর কর্মকাণ্ড কাউন্সিলরদের কাছে তুলে ধরেন প্রকল্প কর্মকর্তারা। এতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। শহরের দরিদ্ররা অনেকে সেবা থেকে বঞ্চিত উল্লেখ করে মেয়র জানান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের পিছিয়ে পড়া মানুষদের জীবনমান এগিয়ে নেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই হতদরিদ্রের সীমা 10 ভাগের নিচে প্রথম শহর হিসেবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চান ফজলে নূর তাপস। এই কাউন্সিলর বৃন্দদের পূর্ণ সম্পৃক্ততা ছাড়া এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব না। আমরা চাই না আমাদের এই প্রকল্পের টাকা কোনো উই পোকাদের কাছে চলে যাক।
প্রতিটি গ্রামে যাবে শহরের সেবা। তাই বসবাসের জন্য রাজধানীমুখী প্রবণতা পরিহার করতে রাজধানীর বাইরের মানুষের প্রতি অনুরোধ জানান মেয়র। গ্রামাঞ্চলে কেউ ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনারা দয়া করে আপনার বিভাগীয় শহরে যান, ঢাকা অভিমুখে আর না আসেন, তাহলে আমরা ঢাকাকে আরো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ এগিয়ে নিতে এবং নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মেয়র তাপস। লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো বলে আমি আশাবাদী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ডিএসসির প্রধান সূচক 4 পয়েন্ট বেড়েছে, তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 129টির, কমেছে 139টির, আর অপরিবর্তিত ছিল 87টির দর। প্রধান সূচক ডিএসইএক্স 4 পয়েন্ট বেড়ে হয়েছে 4,928। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 881 কোটি 32 লাখ টাকা। তবে সূচক কমেছে সিএসসিতেও। লেনদেন হওয়া 263টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 104টির, আর অপরিবর্তিত রয়েছে 53টির দর। আর লেনদেন হয়েছে 23 কোটি 85 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এক বছরের বেশি সময় পর হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন সাকিব। এবার মাঠের লড়াইয়ে ফেরার আগে ফিটনেস পরীক্ষা দিতে আসেন মিরপুরে। সোমবার সাকিবের ফিটনেস পরীক্ষার কথা থাকলেও তা বুধবারে হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরবেন সাকিব। এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নিচ্ছে বিসিবি। করোনার পর দেশের বড় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 5টি দল। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 75-এর নির্মম হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ অনেক আগে উন্নত রাষ্ট্রে পরিণত হতো, সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী। নিবন্ধনের 8 দিনের মধ্যে নাম জারি, মন্ত্রিসভায় সিদ্ধান্ত, কমে আসবে মামলা জট। থাইল্যান্ডের 7 কোম্পানির মালিক ক্যাসিনো সেলিম, ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ। আদালতে যাওয়ার সিদ্ধান্তে অনড় ট্রাম্প, ফল মেনে নিতে মেলানিয়ার অনুরোধ, পরিকল্পনা গোছাচ্ছেন বাইডেন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।